I would like to discuss the transferable letter of credit and its operational procedures. আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি, এটা ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট, যেটা একজন ব্যাংকার হিসেবে যারা ট্রেড ফাইন্যান্স এবং ফরেন এক্সচেঞ্জ কাজ করে থাকেন তাদের জন্য এটা জানা খুবই জরুরি। তাছাড়া যেসব ব্যাংকার ভাইয়েরা বিভিন্ন রকমের প্রফেশনাল এক্সামিনেশন, স্পেশালি ব্যাংকিং ডিপ্লোমা, ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেড ফাইন্যান্স মডিউল অথবা সিডিসিএস এর পরীক্ষা দিতে চান, তাদের জন্য এই টার্মটা জানা খুবই জরুরি। তাছাড়াও কর্পোরেট অঙ্গনে যারা ক্যারিয়ার করতে চান, স্পেশালি কমার্শিয়াল লাইনে, তাদের জন্য ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট টার্মটা জানা খুবই জরুরি। তো সেরকম বাস্তবতার প্রেক্ষিতে এবং আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটা করানো। অনেকে ভাইয়েরা, ব্যাংকার ভাইয়েরা ট্রান্সফার লেটার অফ ক্রেডিট এন্ড ইটস অপারেশনাল প্রসিডিউরের উপরে আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে এটা রিকোয়ারমেন্ট চাওয়ার প্রেক্ষিতে আমরা আজকের এই ভিডিওটা সাজিয়েছি। তাছাড়াও ব্যাংকিং ডিপ্লোমা ৯৭তম পরীক্ষায় ট্রান্সফার লেটার অফ ক্রেডিটের সংজ্ঞা এবং তার বেনিফিটস এবং তার অপারেশনাল প্রসিডিউরের উপরে একটা পূর্ণাঙ্গ কোশ্চেন এসেছে। সেই বাস্তবতাকে সামনে রেখে আজকে আমরা এই ভিডিওটা সাজিয়েছি। শুরুতেই আমরা এই ভিডিওতে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যে ট্রান্সফার লেটার অফ ক্রেডিট কি, এর সম্বন্ধে আমার একটা ক্লিয়ার একটা ধারণা থাকবে। এটা কি, এই প্রসিডিউরটি কিভাবে কাজ করে থাকে সেটা নিয়ে আমরা একটা বেসিক কনসেপ্ট দিব। তারপরে ট্রান্সফার লেটার অফ ক্রেডিট ওপেন করার ক্ষেত্রে যে সকল টার্মস এবং কন্ডিশন গুলোকে ফলো করা হয়, সেই টার্মস এবং কন্ডিশন গুলো নিয়ে আমরা একটা কথা বলবো। এরপরে ট্রান্সফার অফ লেটার অফ ক্রেডিটের কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, কেন ট্রান্সফার লেটার অফ ক্রেডিট ট্রেড ফাইন্যান্সে বা ইন্টারন্যাশনাল ট্রেডে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটার আমরা বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব। ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট কি প্রেক্ষিতে হয়ে থাকে, কত ধরনের ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট বা টিএলসি হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা ফাইনালি অপারেশনাল প্রসেস নিয়ে কথা বলবো, যেখানে যে কয়টা ধাপে আমাদের এই কাজটা হয়ে থাকে সেই ধাপগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। এবং ট্রান্সফার লেটার অফ ক্রেডিটের যে মূল সূত্রটা, সেটা রেফারেন্সটা হচ্ছে যে আর্টিকেল 38 এর অফ ইউসিপিডিসি 600 এর অনুযায়ী আসলে ট্রান্সফার লেটার কিভাবে কাজ করে থাকে সেই প্রসিডিউরটা আমরা নিয়ে ডিসকাশন করব। এবং তারপরে আমরা ইস্যুয়েন্স অফ প্রসিডিউরস এ ইস্যুইং ব্যাংক, তারপরে ইস্যুইং ব্যাংকের কি কি দায় দায়িত্ব, তারপরে কিভাবে কাজ করে থাকে, তারপর ডকুমেন্টেশন এবং সিগনেচার এবং অ্যাপ্রুভাল, অর্থাৎ ইস্যুয়েন্স প্রসিডিউরটা নিয়ে আমরা কথা বলবো। এবং ট্রান্সফার লেটার অফ ক্রেডিট হ্যান্ডেল করার ক্ষেত্রে একজন ব্যাংকের দেশে সব ডকুমেন্ট বা রেকর্ডকে কিপ করতে হয়, সেই রেকর্ড কিপিং গুলো আমরা করে ফাইনালি আমরা এটার বিস্তারিত একটা বিষয় নিয়ে আমরা একটা সাম আপ করবো। আমরা শুরুতে আসি চলে আসছে ট্রান্সফার লেটার অফ ক্রেডিটটা কি। এটা সম্বন্ধে আমার আগের একটা ভিডিওতে পূর্ণাঙ্গ এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে সেটা আমাদের আজকের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তারপরে আমরা কিছু কথা বলবো আছে ট্রান্সফার অফ লেটার অফ ক্রেডিট সম্বন্ধে। প্রথমত হচ্ছে ট্রান্সফার অফ লেটার অফ ক্রেডিট, যে বিষয়টা বলা হচ্ছে ট্রান্সফার অফ লেটার অফ ক্রেডিট ইজ ওয়ান at the request of the beneficiaries এখানে হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে ফার্স্ট বেনিফিশিয়ারিজ। The LC is made available in whole or in a partial of any beneficiaries. That means হচ্ছে লিখে যেটাকে এই সেকেন্ড যে বেনিফিশিয়ারি তাকে আমরা সেকেন্ড বেনিফিশিয়ারি বলে থাকি। This is usually done where the first beneficiary is not an actual beneficiary. মানে এটা হয়ে যায় কখন, যখন ফার্স্ট বেনিফিশিয়ারি কোনো গুডস এর যদি অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারার না হয় এবং সেটা যদি আদার্স কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে যদি আউটসোর্সিং করে, তাহলে সেই রকম ক্ষেত্রে একটা স্পেশাল টাইপ অফ ক্রেডিটের প্রয়োজন হয় বা এলসির প্রয়োজন হয়। সেই এলসি থেকে আমরা ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট, ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট বলে থাকি। এরপরে ট্রান্সফার অফ লেটার অফ ক্রেডিট ইজ দ্য এলসি হুইচএভার ইজ ট্রান্সফার্ড টু দ্য সেকেন্ড বেনিফিশিয়ারিজ ইজ কল্ড দ্য ট্রান্সফার ক্রেডিট, and the bank that makes the transfer is called the transferring bank. এখানে আরেকটা টার্ম হচ্ছে ট্রান্সফারিং ব্যাংক। On the contrary, the non-transferable LC does not allow the transferring letter of credit or LC to the other beneficiaries. যেখানে যেই এলসিটা নন ট্রান্সফারেবল সেটা কিন্তু সেকেন্ড বেনিফিশিয়ারির কাছে ফার্স্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার করতে পারবে না। তাহলে এটাই হচ্ছে এই এলসির হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্য, যেটার কারণে স্পেশাল ফিচার, যে কারণে এই এলসিটাকে অন্য সকল এলসি থেকে একটু ডিফারেন্ট ধরা হয়। Learn all about the transferable letter of credit and how they can simply the international trade transaction for the buyer এবং সেলারের জন্য কাজ করে থাকে। আমরা মূলত আসলে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে আমরা একটু আলোচনা আমরা করেছি যে আসলে ট্রান্সফার লেটার অফ ক্রেডিট বলতে কি, তারপরে আমরা আরেকটা ডেফিনিশন দেই যে এই ক্রেডিট দ্যাট ইজ স্পেশালি স্ট্যাটাস ইন দ্য এলসি। একটা এলসির মধ্যে কোন একটা জায়গায় যদি এলসিটা ট্রান্সফারেবল হতে হয়, তাহলে সেখানে ট্রান্সফারেবল কথাটা এখানে ব্যবহার করা থাকতে হবে।
এটা একটা অন্যতম, এটা আর একটা স্পেশাল বৈশিষ্ট্য। তাহলে এই ট্রান্সফারেবল ক্রেডিটটা মে বি মেড অ্যাভেলেবল ইন হোল, হতে পারে পূর্ণাঙ্গ। ধরেন $100 একটা এলসি যদি ওপেন করা হয়, এই $100 এলসি একটা ওপেন করা হলো ফার্স্ট বেনিফিশিয়ারিজ এর ফেভারে বাই দ্য ইস্যুইং ব্যাংক। এই ফার্স্ট বেনিফিশিয়ারিজ যদি এই এলসিটা সেকেন্ড বেনিফিশিয়ারিজ এর কাছে $100 যদি ট্রান্সফার করে দেয়, সেটাকে আমরা হোল ট্রান্সফার বলে থাকি। কখনো কখনো এই ফার্স্ট বেনিফিশিয়ারি সেই এলসিটাকে, সেকেন্ড বেনিফিশিয়ারি দুইজন হতে পারে। 1 নম্বর বেনিফিশিয়ারির কাছে $50 একটা অর্ডার করলেন, আর 2 নম্বর যে সেকেন্ড বেনিফিশিয়ারি তার কাছে আর বাদ বাকি $50 করলেন। এই যদি হয় তাহলে মাল্টিপল হয়, সেখানে আমরা সেই ধরনের ট্রান্সফার লেটার ক্রেডিটকে পার্ট বলে থাকি, যে ইন এ হোল অর ইন এ পার্ট অর another beneficiary, the secondary beneficiary at the request of the, এটা করে থাকে কি ইস্যুইং, এটা হলো ট্রান্সফারিং ব্যাংক করে থাকে। এটা কার রিকোয়েস্ট করে থাকে? এটা হলো ফার্স্ট বেনিফিশিয়ারি যে রিকোয়েস্ট করে থাকে। দ্যাট ইজ, আমরা যে সহজভাবে বলে থাকি, a special type of a letter of credit that allows the beneficiaries to transfer all or a part of the proceeds to the third party, থার্ড পার্টির কাছে ট্রান্সফার প্রসিড করবার যদি অ্যালাউ করে থাকে, সেই স্পেশাল ধরনের এলসি কি আমরা ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট বলে থাকি। আমরা এটাকে যদি আরেকটু সিম্পল করার চেষ্টা করি, আমরা আর্টিকেল 38 অফ দি ট্রান্সফার অফ ইউসিপিডিসি 600 এর এটা থেকে যদি বলি, তাহলে সেখানে একটা ট্রান্সফার লেটারের ক্রেডিট একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, that the LC may be made available by the transferring bank to the second beneficiaries is called the transferable letter of credit। এবং হিয়ার যে ঘটনাটা ঘটে থাকে সেটা হচ্ছে যে একজন বায়ার বা একজন এবং একজন সাপ্লায়ার বা এক্সপোর্টারের মধ্যে প্রথমে একটা চুক্তি হয়। চুক্তিটা অন্যান্য এলসির মতোই এটা সিমিলার চুক্তি হয়, যে আমি ফর এক্সাম্পল 1 লাখ প্যান্ট পিস নিবে হচ্ছে আমেরিকান কোন একজন বায়ার বাংলাদেশি কোন একজন এক্সপোর্টারের কাছে থেকে। তাহলে এই 1 লক্ষ যে জিন্সের প্যান্ট পিসের জন্য তারা একটা চুক্তিতে হলো, এবং এই চুক্তিতে বললো যে একটা এলসির মাধ্যমে তারা পেমেন্টটা কন্ডাক্ট করবে। তাহলে প্রথমেই সেই অনুযায়ী অ্যাপ্লিকেন্ট তার স্টার্ট দেশের ইস্যুইং ব্যাংকের কাছে যাবে একটা এলসির আবেদন নিয়ে, যেটা অন্য এলসির প্রসিডিউরের মতোই, এবং সে কি করবে, তার নিজস্ব ইন্টারনাল প্রসিডিউর ফলো করে সুইফটের মাধ্যমে একটা এলসি কি করবে, ট্রান্সফার করে দেবে হচ্ছে একটা এলসি সে ইস্যু করবে ইন ফেভার টু দা বেনিফিশিয়ারিজ বা এক্সপোর্টারের এগেইনস্টে, যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট বেনিফিশিয়ারি। এই ফার্স্ট বেনিফিশিয়ারিজ যদি রিকোয়ারমেন্ট থাকে যে না, এই এলসি এর পণ্য আমি ভাই সাপ্লাই দিতে পারবো না, আমি দ্বিতীয় আরেকজন সাপ্লায়ারকে আমি কাজে লাগাবো, সো এই এলসি তে আমি ট্রান্সফার করে আমি সেকেন্ড বেনিফিশিয়ারি যে দিতে চাই। এই কথাটা যদি এই ফার্স্ট বেনিফিশিয়ারি আগে অ্যাপ্লিকেন্টের কাছে বলে থাকে, তাহলে সব ধরনের এলসি কিন্তু ট্রান্সফার করা যায় না। এই জন্য একটা স্পেশাল টাইপ অফ এলসি, যে এলসি তে মানে ইস্যুতে হবে হচ্ছে কি ট্রান্সফার করবে ফ্রম দ্য ফার্স্ট বেনিফিশিয়ারি টু দ্য সেকেন্ড বেনিফিশিয়ারি, ওই স্পেশাল টাইপ অফ এলসি আমরা ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট বলি। এবং যখনই এই ক্রেডিটটা ফার্স্ট বেনিফিশিয়ারি তার ইস্যুইং ব্যাংকের কাছ থেকে পাবে, দেন হি গোস টু হিজ ব্যাংক, যেটার নাম হচ্ছে ট্রান্সফারিং ব্যাংক, তাকে যে রিকোয়েস্ট করবে, একটা রিকোয়েস্ট নিয়ে যাবে তার কাছে যে ভাই তুমি এই এলসি তে তুমি ট্রান্সফার করে আমার সেকেন্ড বেনিফিশিয়ারি ধরে নেন ফর এক্সাম্পল ওয়াই এর ফেভারে তুমি এলসি পে করো। দেন এই এলসি তে করবে কি, এই ট্রান্সফারিং ব্যাংক অ্যাজ পার দ্য রিকোয়েস্ট অফ দ্য ফার্স্ট বেনিফিশিয়ারিজ, সে কি করবে, arrange to transfer the credit in favor to the second beneficiary, এবং এই ক্রেডিট has been made available to the second beneficiary যে ফেভারে দেবে। এবং এইটা মেবি দ্য ইস্যুইং ব্যাংক, ট্রান্সফারিং ব্যাংক অনেক সময় ইস্যুইং ব্যাংকের কাছে যে আবার এটা যদি লোকাল হয়ে থাকে, যাই হোক আমরা সেদিকে আলোচনা নিতে চাচ্ছি না। তাহলে দিস আর ট্রান্সফার লেটার অফ ক্রেডিট। তার ট্রান্সফার লেটার অফ ক্রেডিট কাকে বলে আমরা জানতে পারলাম, সেটা ইউসিপি অনুযায়ী ট্রান্সফার লেটার অফ ক্রেডিট থেকে সেটা নিয়ে আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে সেটাকে আমরা একটু বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমরা আসতেছি যে ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিটের যে অন্যান্য ক্রেডিট থেকে যেটা আলাদা, সে কি কি টার্ম বা কন্ডিশনের প্রেক্ষিতে এই ট্রান্সফার লেটার অফ ক্রেডিট। এখানে একটা জিনিস মেনশন করে রাখা ভালো, ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিটে অনেক সময় আমরা সংক্ষেপে টিএলসি বলে থাকি। আমরা টিএলসি বলে থাকি মানে ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট। তাহলে ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট বা টিএলসি টার্ম এন্ড কন্ডিশন, যেটা ডিফারেন্সিয়েট দিস ফ্রম দ্য আদার টাইপ অফ কমার্শিয়াল এলসি থেকে ডিফারেন্ট করে থাকে, সেই টার্ম কন্ডিশন গুলো আমরা কথা বলবো। তাহলে দি ট্রান্সফারেবল ক্রেডিট মাস্ট অ্যাকুরেটলি রিফ্লেক্ট দ্য ফলোইং দ্য টার্মস এন্ড কন্ডিশন হুইচ is separated this type of LC from the other type of LC. The term and condition including the confirmation if any with the extension, সেটা হলো কি নাম্বার 1 হচ্ছে কি the amount of the credit এটা মেনশন করা থাকবে, তারপর ইউনিট প্রাইস অফ স্টেটেড ডেট এটা মেনশন করা থাকবে, তারপর এক্সপায়ারি ডেট মেনশন করা থাকবে, the period of the presentation কবে প্রেজেন্টেশন হবে সেটা বলা থাকবে, লেটেস্ট শিপমেন্ট ডেট উল্লেখ করা থাকবে, অর্থাৎ the period of shipmentটা বলা থাকবে, কত দিনের মধ্যে এটাকে শিপমেন্ট করতে হবে, তারপর the percentage of for which the
the insurance cover must be affected, must be affected to increase to provide the amount of the cover stipulated in the credit of this article. The name of the first beneficiaries এর নাম কিন্তু এখানে the term কিন্তু is very important. May be substituted for the applicant in the credit. And the supplicant in the credit, if the name of the applicant is especially required by the creditor to appear in any document other than the invoice, such requirement must be reflected in the transferable letter of credit. Transfer credit a term and condition গুলোকে মেনশন করা থাকবে। তারপরে প্রেজেন্টেশন অফ দ্য ডকুমেন্টস বাই or on behalf of the second beneficiary must be made to the transferring bank. আর যদি এটাকে হোল অ্যামাউন্ট যদি ট্রান্সফার হতে থাকে তাহলে এই ট্রান্সফারেবল ব্যাংকের পরিবর্তে একজন সেকেন্ড বেনিফিশিয়ারি সরাসরি ইস্যুইং ব্যাংকের ফেভারেও ডকুমেন্টটা মানে ট্রান্সফার করতে পারে। এরপর আমরা আসতেছি যে ট্রান্সফার রিলেটেড ক্রেডিটের বেনিফিট বা অ্যাডভান্টেজ গুলো কি। প্রথমত হলো যে এই বেনিফিট বা অ্যাডভান্টেজ গুলো কার জন্য, এখানে বোথ এক্সপোর্টার এন্ড বোথ দ্য ইম্পোর্টার আর দ্য বেনিফিটেড। কিভাবে? ফ্রম দ্য অ্যাডেড দ্য ফ্লেক্সিবিলিটি এবং রিস্ক মিনিমাইজেশনের মাধ্যমে হুইচ এভার ইজ ইনভলভড উইথ দ্য ট্রান্সফার লেটার। সেটা কিভাবে, সেটা আমরা একটু কথা বলি। রিস্ক কিভাবে রিডিউস করা যায় সেটা আমরা একটু দেখি। যে ট্রান্সফারেবল এলসি হেল্প টু স্প্রেড দ্য রিস্ক ইনভলভড ইন ইন্টারন্যাশনাল ট্রানজাকশন এবং দ্য মাল্টিপল পার্টিস এখানে যাতে ইনভলভ থাকে, সেহেতু এখানে মাল্টিপল পার্টি ইনভলভ থাকে কারণে রিস্কটা কিন্তু মিনিমাইজেশন হয়। এখানে ফ্লেক্সিবিলিটি আমরা যখন বলছিলাম যে ধরেন একজন বায়ার একজন এক্স নামে একজন এক্সপোর্টারের কাছ থেকে একটা পণ্য কিনলো এবং একটা বাল্ক অ্যামাউন্টের শিপমেন্ট করার জন্য তার একটা অর্ডার করলো কনসাইনমেন্টে, কিন্তু দেখা গেল যে সেই পরিমাণ পণ্য ম্যানুফ্যাকচারিং করবার সক্ষমতা এক্স এর নাই, অথবা এক্স আদৌ কোনো ম্যানুফ্যাকচারিং কোনো ইউনিট তার নাই। তখন সে কি করবে? তখন যার এই ফ্যাসিলিটি গুলো আছে, ফর এক্সাম্পল ওয়াই, এই ওয়াই এর কাছ থেকে কিন্তু সাহায্য নিয়ে সেই পণ্যটা কিন্তু সেই সাপ্লায়ার বায়ারের কাছে শিপমেন্ট করবে। এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এক্সপোর্টার করতে পারে। এই অ্যারেঞ্জমেন্ট করার ক্ষেত্রে যদি নন ট্রান্সফারেবল এলসি হয়, তাহলে নন ট্রান্সফার এলসি হলে এই কোনোভাবেই এই বায়ার কে এক্স সাপ্লায়ার ওয়াই সাপ্লায়ারের কাছ থেকে যে সুবিধাটা দিতে চায় তাহলে তাকে কিন্তু প্রচুর পরিমাণ ফান্ড ইনভলভ করতে হবে, যেটা হয়তো বা তার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট এই সুবিধাটা করে দেয় যে এই এলসিটা প্রথমে যে এলসিটা ইস্যু করা হয় সেটা সে ট্রান্সফার করে আবার ওয়াই কে দিবে, ওয়াই করার পরে ওয়াই এটা ম্যানুফ্যাকচারিং করে পণ্যটা শিপমেন্ট করবে, মাঝে এক্স এর কিছু কমিশন ইনকাম হবে, আবার ওয়াই কিন্তু এই পণ্যটা কি হবে মানে অর্ডারটা সে কম্পাইল করে তার বিজনেস করতে পারবে এবং বায়ারও সেই কিন্তু পণ্যটা পাওয়া যাবে। আদারওয়াইজ কিন্তু তিনজন ব্যক্তি কিন্তু এই ট্রানজেকশন থেকে কিন্তু দূরে থাকতো যদি ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিটের যদি সিস্টেমটা চালু করা না হতো। এই যে একটা ট্রেডের ক্ষেত্রে যে একটা ফ্লেক্সিবিলিটি, এটা কিন্তু বোথ বায়ার, সেলার, first beneficiary, second beneficiaries এবং ব্যাংক অলসো ইজ এ বেনিফিটেড ফ্রম দিস টাইপ অফ লেটার অফ ক্রেডিট থেকে। তাহলে এটা কিন্তু একটা বড় একটা বেনিফিটের জায়গা। এফিসিয়েন্সি এখানে কিন্তু বড় ইম্পর্টেন্ট। দ্য ট্রান্সফার ইজ সিম্পলি দ্য লজিস্টিক অফ ইন্টারন্যাশনাল ট্রেড ট্রানজাকশন বাই কনসলিডেটিং দ্য ডকুমেন্টস এবং পেমেন্ট এখানে বেশ এফিসিয়েন্সির সাথে হয়, যার ফলে এখানে ফ্রডের মতো ঘটনা বা রিস্ক কিন্তু মিনিমাইজ হওয়ার কিন্তু এখানে সুযোগ থাকে। ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট সাধারণত তিন ভাগে হয়ে থাকে। প্রথমত হলো যে the first beneficiary uses the LC to obtain the second LC for the actual supplier of the goods. Actual supplier of the goods এর জন্য ফার্স্ট বেনিফিশিয়ারি সেকেন্ড যে এলসি টাকে কিন্তু ব্যবহার করে থাকে। আবার এইটা দুই ভাবে হতে থাকে, একটা হচ্ছে কখনো কখনো ফুল বা এন্টায়ার হতে পারে অথবা পার্শিয়াল হতে পারে। যে when the part of proceed are transferred to the multiple parties, আমি আগে উদাহরণটা দিলাম যে বি যদি বায়ার একজন কাছ থেকে এক্স একটা মানে অর্ডার নিয়ে আসে এবং একটা এলসি যদি পায়া থাকে, এই এলসি সে কি করবে, মিস্টার ওয়াই, মিস্টার জেড, তারপরে মিস্টার এ বিভিন্ন কাছে কিন্তু এই এলসিটা ট্রান্সফার করে। যদি মাল্টিপল সাপ্লায়ার ইনি ওয়াই এখানে সাপ্লায়ার জেড এখানে সাপ্লায়ার এ এখানে সাপ্লায়ারের কাছ থেকে যদি পণ্য রিসিভ করে দেন, এই পণ্যটাকে যদি বাইরের কাছে যদি লেটার পাঠানোর অ্যারেঞ্জ করে, এগুলোকে আমরা পার্সিয়াল প্রসিড বলা হয়। এবং such as when a buyer purchases the goods from the multiple supplier. On the other hand,
in the when the entire proceeds of the LC are transferred to the second, এখানে যদি ধরেন বি বায়ারের কাছ থেকে এক্স একটা অর্ডার নিয়ে সরাসরি যদি সেটা সম্পূর্ণটা যদি ওয়াই এর কাছে যদি ট্রান্সফার করে দেয় এবং ওয়াইটা যদি এই পণ্যটা যদি এক্সপোর্টারের কাছে যদি বায়ারের কাছে যদি সাপ্লাই দিয়ে থাকে, তাহলে এই স্পেশাল টাইপের আর একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু হতে পারে। এবং এক্ষেত্রে পণ্য শিপমেন্ট করার পরে ডকুমেন্ট সরাসরি ইস্যুইং ব্যাংকের কাছে কিন্তু আমাদের সেকেন্ড বেনিফিশিয়ারি যে এখানে পাঠাতে পারে, এটা একটা স্পেশালত্ব হচ্ছে অফ দিস টাইপ অফ এলসি। তাহলে আমরা তিন ক্যাটাগরি ট্রান্সফারেবল লেটার অফ, তিনটে সিচুয়েশনে তিন ধরনের লেটার অফ ট্রান্সফারেবল এলসি কিন্তু হয়ে থাকে। এরপরে আমরা দেখতেছি যে এরপরে আমরা ট্রান্সফার অপারেশনাল প্রসিডিউর, যেটা আমাদের মূল আলোচনার জায়গা, এখানে যেটা ঘটে এখানে পাঁচটা ধাপে এই কাজটা হয়ে থাকে। প্রথমত 1 নম্বর ধাপ হচ্ছে যে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্ট কার মধ্যে হবে? বায়ার এবং সেলারের মধ্যে, অথবা এনি পটেনশিয়াল ইন্টারমিডিয়েট পটেনশিয়াল ইন্টারমিডিয়েট পার্টি, যেমন হচ্ছে কি বায়ার সেলার, এবং ক্ষেত্র বিশেষে যদি সেকেন্ড বেনিফিশিয়ারি সেকেন্ড সাপ্লায়ার অথবা ইন্টারমিডিয়ারি হিসেবে ব্যাংক এখানে থাকতে পারে, তাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় টু ইস্যু এ ট্রান্সফারেবল এলসি। কারণ এক্সপোর্টার ইম্পোর্টার দুইজনই রাজি হলো ট্রান্সফারেবল এলসি করার ক্ষেত্রে, কিন্তু ইস্যুইং ব্যাংক যদি এখানে এগ্রি না করে ট্রান্সফারেবল এলসি, ইস্যুইং ব্যাংক যদি এগ্রি না করে, তাহলে কিন্তু সেটা হবে না। তার মানে প্রথমে একটা এগ্রিমেন্ট তাদের মধ্যে হবে। হওয়ার পরে একজন ইম্পোর্টার তার ব্যাংকের কাছে, দ্যাট মিনস ইস্যুইং ব্যাংকের কাছে রিকোয়েস্ট নিয়ে যাবে যে একটা ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট ইস্যু করার জন্য ইন ফেভার টু দ্য এক্সপোর্টার উইথ দ্য স্পেশাল টার্মস। কিছু টার্মস এর প্রেক্ষিতে, যে টার্মগুলো না আমি তোমাদের আলোচনা করে ফেলেছি। এই এলসি পাওয়ার পরে একজন এক্সপোর্টার কি করবে? এইটাকে ট্রান্সফার করার জন্য সে তার ব্যাংকের কাছে যাবে, যাকে আমরা ট্রান্সফারিং ব্যাংক বলি। তাহলে আফটার রিসিভিং দ্য LC from the issuing the bank, the exporter also requested that the issuing bank to transfer the LC process to the another beneficiary, second beneficiary এর কাছে কিন্তু সেটা ট্রান্সফার করার জন্য সে কি করবে। এবং এই রিকোয়েস্টটা পাওয়ার পরে ইস্যুইং ব্যাংক যদি সেটাকে অ্যাপ্রুভ দেয় এবং সেটা যখন নোটিফিকেশনের মাধ্যমে যখন পার্টিদের রেলিভেন্ট পার্টিদেরকে এটাকে নোটিশ করে জানায়, দেন এই সেকেন্ড বেনিফিশিয়ারি যে এই এলসিটা পাওয়ার পরে সে কি করে? পণ্য শিপমেন্ট করে থাকে, শিপমেন্ট করে এবং তার পেমেন্টের জন্য সে ক্লেম করে থাকে। দেন দি ট্রান্সফার ফান্ডস আর ইউজড টু পে ফর দ্য গুডস and they are shipped from the exporter to the importer এর কাছে সেটা পাঠানো হয়। তাহলে এই যে আমরা অপারেশনাল প্রসিডিউর যে আমরা একটা 5টা ধাপ পেলাম, এই ধাপগুলো কিন্তু আমরা একটা প্রজেক্টের মাধ্যমে, যেটা আমাদের ইউসিপিডিসি 638 আর্টিকেলের কে নম্বর উপধারায় এটা মানে বিস্তারিত বলা আছে, সেটার প্রেক্ষিতে যদি আমরা এটাকে আবার একটু সহজভাবে বলি, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যে প্রথমে হচ্ছে একজন অ্যাপ্লিকেন্ট এবং ফার্স্ট বেনিফিশিয়ারিদের মধ্যে একটা চুক্তি হবে। এই চুক্তির প্রেক্ষিতে তাদের পেমেন্টটা যদি এলসির মাধ্যমে হয়, সেই অনুযায়ী আগের আমরা কমার্শিয়াল এলসিতে যে প্রসিডিউরটা দেখছি, তখন এই অ্যাপ্লিকেন্ট একটা আবেদন নিয়ে যাবে হচ্ছে ইস্যুইং ব্যাংকের কাছে একটা এলসি খোলার জন্য। এবং ইস্যুইং ব্যাংকের অ্যাজ পার দ্য রিকোয়েস্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট সে কি করবে? একটা এলসি ওপেন করে ইন ফেভার টু দ্য বেনিফিশিয়ারি যে ফেভারে সে কি করবে? এটাকে পাঠাবে। এখন যেহেতু আমরা একটু আগে ধাপে বললাম যে এই বেনিফিশিয়ারি যে যেহেতু রিকোয়ারমেন্ট ছিল যে এই এলসিতে সে ট্রান্সফার করে ফার্দার অন্য আরেকজন সাপ্লায়ারের কাছ থেকে সে সহায়তা নেবে, এটা হচ্ছে সেকেন্ড সাপ্লায়ারের কাছে সে এটাকে এই এলসিটা ট্রান্সফার করতে চায়, তাহলে ইউজুয়ালি সকল প্রকার এলসি কিন্তু ট্রান্সফার করা যায় না। তাই একটা স্পেশাল টাইপ অফ এলসি ইস্যুইং ব্যাংক কি করলো? অ্যাজ পার দ্য ইউসিপিডিসি 638 আর্টিকেল অনুযায়ী ট্রান্সফারেবল টাইপ অফ এলসি সে কি করলো? বেনিফিশিয়ারি যে বরাবর সেটা কিছু করলো। দেন বেনিফিশিয়ারি এই এলসি ট্রান্সফার করার জন্য তার ব্যাংকের কাছে, যেটাকে আমরা ট্রান্সফারিং ব্যাংক বলি, ইট মে অলসো বি ইস্যুইং ব্যাংক, এটা হতে পারে যদি লোকাল এলসি হয়, তারপরে এটা ট্রান্সফারিং করে দিল, রিকোয়েস্ট নিয়ে আসলো টু ট্রান্সফার দ্য এলসি, এবং অ্যাজ পার দ্য রিকোয়েস্ট অফ দ্য ফার্স্ট বেনিফিশিয়ারি দ্য ট্রান্সফারিং ব্যাংক দ্য ট্রান্সফার দ্য এলসি ইন ফেভার টু দ্য সেকেন্ড বেনিফিশিয়ারি। এবং সেই অনুযায়ী কিন্তু সেকেন্ড বেনিফিশিয়ারি কি করবে? সেকেন্ড বেনিফিশিয়ারি এই পণ্যটা তারা শিপমেন্ট করে ইন ফেভার টু দ্য এক্সপোর্টার কাছে এই গুড দেওয়ার পরে ডকুমেন্ট কি করবে? এই ডকুমেন্ট দুইটা কেসে দুইভাবে পাঠাতে পারে। যদি এটা ফুল ট্রান্সফারের বিষয় থাকে, অর্থাৎ হোল ট্রান্সফার হয়, তাহলে ডকুমেন্ট সরাসরি সেই ইস্যুইং ব্যাংকের কাছে ট্রান্সফার করতে পারে, ডকুমেন্ট সরাসরি ইস্যুইং ব্যাংকের ট্রান্সফার। যদি এটাকে পার্ট অফ ট্রান্সফার হয়ে থাকে, তাহলে এটা কি করবে? সে ট্রান্সফারিং ব্যাংক কি করবে? কারণ এখানে সেকেন্ড বেনিফিশিয়ারি একাধিক হতে পারে, নাম্বার 1 সেকেন্ড 1 বেনিফিশিয়ারি, নাম্বার 2 থাকতে পারে, নাম্বার 3 থাকতে পারে, তারা ইন্ডিভিজুয়ালি তো সরাসরি পণ্য ইস্যুইং ব্যাংকের আছে, তারা তখন কি করবে? ডকুমেন্ট গুলা ট্রান্সফারিং ব্যাংকের কাছে, ট্রান্সফারিং ব্যাংকে ডকুমেন্ট করে ইস্যুইং ব্যাংকের কাছে প্রেরণ করবে। These are the workflow of the transfer of letter of credit as per the instruction of the UCPD 600 article number 38K. Then আমরা
এই ইস্যুইংস এর যে ক্ষেত্রে, ট্রান্সফার লেটার এর ক্ষেত্রে, ইস্যুইং এর ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস একটু আলোকপাত করতে চাই, তা হলো যে ইস্যুইং ব্যাংকের এখানে কি কাজ করে থাকে। ইস্যুইং ব্যাংক কি করে, এই এলসি ইস্যু করে, স্পেশাল টাইপ অফ এলসি। দ্য ইস্যুইং ব্যাংক মাস্ট বি উইলিং টু ইস্যু এ ট্রান্সফারেবল এলসি, তার একটা ইচ্ছা শক্তি থাকতে হবে। এন্ড দ্য ইম্পোর্টার মাস্ট প্রোভাইড দ্য সাফিসিয়েন্ট, তার ক্রেডিট ওয়ার্থিনেস থাকতে হবে। এই শর্তেই কিন্তু ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট ইস্যু করার ক্ষেত্রে যে মেইন যে প্রি কন্ডিশন ইস্যুইং ব্যাংকের কাছে, সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হলো যে সে ট্রান্সফারের লেটার ক্রেডিট ইস্যু করবে কিনা তার একটা উইলিংনেস থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ইম্পোর্টার যে তার ক্রেডিট ওয়ার্থিনেস বা এলসি যে সাপোর্ট দেওয়ার যে ক্রেডিটর যে সেটা সাফিসিয়েন্ট থাকতে হবে এবং তার স্যাটিসফ্যাকশন হতে হবে। দেন কি করবে, তারা এলসি ইস্যু করলো, পণ্য শিপমেন্ট হলো, হওয়ার পরে যে ডকুমেন্টেশন প্রসেসটা কি হবে, দ্য ইম্পোর্টার মে বি রিকোয়ার্ড টু প্রোভাইড দ্য অ্যাডিশনাল ডকুমেন্ট অ্যান্ড ইনফরমেশন সাচ অ্যাজ দ্য ইনভয়েস, তারপরে কন্ট্রাক্ট, তারপরে সাপোর্ট টু দ্য ইস্যুয়েন্স অফ দ্য এলসি, ট্রান্সফার এলসি, কারো কেউ কিছু ডকুমেন্ট তারা চাইতে পারে। দেন কি করবে, যে সিগনেচার এবং অ্যাপ্রুভাল, all parties involved must agree to the terms of the transfer LC এর সাথে সকল পার্টির কিন্তু কি হবে, এগ্রিনেন্স থাকতে হবে এবং সাইন করতে হবে the necessary documents for its issuance এর জন্য করতে হবে। তাহলে এই হলো আমাদের কন্ডিশন একটা ট্রান্সফারেবল এলসি খোলার ওপেন করার ক্ষেত্রে। এখানে আরেকটা জিনিস আমাদের একটু জানা দরকার, যে ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিটের যে আমরা ইস্যু করব, এখানে বিভিন্ন রকমের যে পার্টি বললাম, এই পার্টিগুলো কার কি দায়িত্ব। পার্টি বলতে আমরা কি বললাম, তিনটা পার্টি, একটা হলো ইম্পোর্টার, একটা হচ্ছে এক্সপোর্টার এবং একটা হচ্ছে হলো কি ইন্টারমিডিয়েট পার্টি। ইন্টারমিডিয়েট পার্টি বলতে আমরা কি বলছি, সেখানে ব্যাংককে বোঝাতেছি আমরা। ইম্পোর্টারের কি দায়িত্ব, ইজ ইম্পোর্টারের দায়িত্ব, ইম্পোর্টার ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং দ্য নেসেসারি ফাইন্যান্সিং and for ensuring that the correct terms and conditions are stated in the LC, the term and condition সে বিষয়গুলোর জন্য সে রেসপন্সিবল থাকবে। এক্সপোর্টার রেসপন্সিবল কি, এক্সপোর্টার ইজ রেসপন্সিবল ফর শিপিং দ্য গুড, তার গুড শিপ করে এখন ইন অ্যাকর্ডিং টু দ্য টার্মস অফ দ্য এলসি তে যেভাবে গুডস শিপমেন্ট করার কথা বলা হয়েছে, সেই শিপমেন্টের গুডস করা কিন্তু তার দায়িত্ব। ফর প্রোভাইডিং দ্য অল দ্য এবং নেসেসারি ডকুমেন্ট তাকে পাঠাইতে হবে টু সাপোর্ট দ্য ট্রান্সফার করার জন্য। তাহলে ইম্পোর্টারের দায়িত্ব হলো যে এলসি তে যে টার্ম এন্ড কন্ডিশন আছে সেটা কারেক্ট টার্ম এন্ড কন্ডিশন তাকে ইম্পোজ করতে হবে, এবং এবং যখনই পণ্য শিপমেন্ট হবে তখন ইম্পোর্টারের দায়িত্ব হবে তার ফাইন্যান্সিং বা তার পেমেন্ট দেবার জন্য অ্যারেঞ্জমেন্ট করা। ইন্টারমিডিয়েট পার্টি গুলোর কাজ কি, এখানে ইন্টারমিডিয়েট গুলো হতে পারে হলে ব্যাংকার অর মেবি ব্রোকার্স অর এনি আদার পার্টিস ইনভলভ ইন দ্য ট্রান্সফার অফ দ্য ফান্ডের ক্ষেত্রে তারা সবগুলো ইন্টারমিডিয়েট নামে পরিচিত। who are the responsible for ensuring that the process is carried out smoothly, এটা যেন স্মুথলি হয় সেটাকে এনশিওর করা হচ্ছে ইন্টারমিডিয়েট কাজ, এবং উইদাউট দ্য এনি কমপ্লিকেশন এটা করা কিন্তু হচ্ছে ইন্টারমিডিয়েটের রুলস এন্ড রেসপন্সিবিলিটি। এবং ফাইনালি আমরা এই এলসি ট্রান্সফারেবল এলসি ওপেন করার পরে রেকর্ড কিপিং এর একটা মানে বিষয় থাকে, এটা ভেরিফাই যে রেকর্ড গুলো কিপ করতে হবে। একটা হলো ডেট, তারপরে হচ্ছে ট্রান্সফার এলসির নাম্বার, তারপরে এক্সপোর্ট এলসির নাম্বার, ফার্স্ট বেনিফিশিয়ারিজ এর ডিটেইলস, তারপরে ট্রান্সফারেবল এলসির যে বেনিফিশিয়ারিজ তার ডিটেইলস চলে, সেকেন্ড বেনিফিশিয়ারিজ এর ডিটেইলস, তারপর ইস্যুইং ব্যাংকের ডিটেইলস থাকতে হবে, অরিজিনাল এলসির ভ্যালু এবং ট্রান্সফার ভ্যালু, এই দুটো কিন্তু আমাদেরকে রেকর্ডে রাখতে হবে, এবং তার ব্যালেন্স অফ ভ্যালু এটা কিন্তু আমাদেরকে রেকর্ড করতে হবে। এবং ফাইনালি আমরা যেটা বলছি যে এই আজকের এই ভিডিও থেকে আমরা যে জিনিসটা সাম আপ করলাম, যে ট্রান্সফার অফ লেটার অফ ক্রেডিট প্রোভাইড অ্যাডেড ফ্লেক্সিবিলিটি, এখানে এক ধরনের ফ্লেক্সিবিলিটি থাকে, ফলে কিন্তু ট্রেড ট্রানজাকশন ভেরি স্মুথলি হয়, এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারমিডিয়েট বোথ আর বেনিফিটেড হয়।